এসেই এই যে মন্দির, মন্দিরের এই হচ্ছে গেট। দুটো সেই চরণ দুটো হাত দিলে মনে হয় যেন কোনো একটা মানুষের পায়ে হাত দিয়েছে। এই সেই ঘাট যেখানে রামপ্রসাদ শেষবারের মতো মায়ের পুজো করে এই জলে বিলীন হয়ে যান। তো দেখুন মালসা করে এখানে ভোগ দিয়ে দিয়েছে আমার হাতে। তো এটা আমি ওই ঘরে বসে খাবো, আর ভোগে কি আছে সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি শিল্পা আর আপনারা দেখছেন মাই বিন্দাস লাইফ। আরো একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি চলে এসেছি হালি শহরে, কলকাতার খুব কাছে হালি শহর। সেই হালি শহরে চলে এসেছি আর একদম দাঁড়িয়ে রয়েছি রামপ্রসাদ ভিটার সামনে। কালী মায়ের ভক্ত রামপ্রসাদের কথা আমরা সবাই জানি, তারই এই ভিটা হলো এখানে হালি শহরে। এখানে আসতে গেলে আপনারা কিভাবে আসবেন, এখানে ভোগ পাওয়া যায়, তার কুপন কিভাবে কাটবেন, ভোগের কুপনের মূল্যই বা কত, সব কিছু আপনাদের জানাবো আজকের এই ভিডিওতে। মন্দির কখন খোলে, পুজো কিভাবে দেবেন, সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে। ভিডিওটা বন্ধুরা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে একটা লাইক দেবেন। আর ডেসক্রিপশন বক্সটা অবশ্যই ফলো করবেন, ওখানেও কিন্তু অনেক কিছু আমি দিয়ে থাকি ডিটেলসে। আমি হালি শহর স্টেশন থেকে এদিক দিয়ে এসেছি। এদিক দিয়ে এসেই এই যে মন্দির, মন্দিরের এই হচ্ছে গেট। অনেকটা বড় গেটটা দেখতেই পাচ্ছেন। আর এদিকে রয়েছে রামপ্রসাদ সুইটস। আর এখানে দেখুন দোকানটা কি সুন্দর করে ছবি করা হয়েছে। মায়ের মন্দিরে পুজো দিচ্ছে রামপ্রসাদ। এখানে দুর্গাচরণ মিত্রের চিরস্থায়ী হিসেবে খাতায় মায়ের গান, উনি তো গান লিখতে খুব ভালোবাসতেন, অনেক গানও লিখেছেন। এখানে কিছু তাঁরই জীবনের কিছু চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। আর এই মন্দিরের এই রাস্তার সামনেই রয়েছে পুজো দেওয়ার দোকান। এখানেও আপনারা কুপন কাটতে পারেন, সেটা আমি অবশ্যই দেখিয়ে দেবো। আর এই জায়গাটায় পার্কিং করবেন না গাড়ি, এখানে লেখাই রয়েছে গাড়ি পার্কিং করবেন না, আপনারা ওই সাইডে করতে পারেন গাড়ি পার্কিং। তো চলুন মন্দিরে আমি ঢুকি, সবকিছু আপনাদের দেখাই মন্দিরটা কেমন। চলুন, তার আগে দেখিয়ে দিই কোথা থেকে পুজোর ডালি নেবেন। আপনারা যদি মনে করেন যে এই মন্দিরের ভোগ খাবেন, তাহলে কুপন কোথা থেকে কাটবেন। তার জন্য আপনারা এই যে মন্দির দেখতে পাচ্ছেন আর ওই রাস্তাটা ক্রস করে এসেই এই দোকান রয়েছে, এই কাকুর দোকানে এখানে কুপন পাওয়া যায়। কুপন 60 টাকা করে, আপনারা এখান থেকে বুক করতে পারেন কুপন, কিংবা মন্দিরেও অফিস রয়েছে সেখান থেকেও আপনারা পারেন। আর এখানে পুজোর ডালাও পাওয়া যায়। তো পুজো দিতে চাইলে আপনারা এখান থেকে পুজোর ডালা নিয়ে পুজো দিতে পারবেন, আবার ভোগ খাওয়ার জন্য কুপনও কাটতে পারবেন। সকাল 7:30 থেকে 12টা, 12:30 খোলা থাকে। হ্যাঁ, আর ভোগ খেতে গেলে 9টা থেকে 9:30টার মধ্যে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে, বুঝতে পেরেছেন? 60 টাকা। আর নামারটা 933114। হ্যাঁ, আর রামপ্রসাদের আর বিকাল 4টায় খোলে, রাত্রে 8:30 বন্ধ হয়ে যায়। আর রামপ্রসাদ মাকে নিয়ে গঙ্গায় ডুব দিয়েছিলেন, ওনাকে পাওয়া যায়নি। আর এখানে ভেড়ার ঘরটা ছিল, এখন তো সব কিছু নেই। তারপরে এই যে মূর্তিটা দেখছেন, পাথরের মূর্তি, এটা মানে রামপ্রসাদ ছোটো মেয়ের নামে এই মন্দিরটা। বহু বছর, 400 বছর আগের কথা, 350 বছর আগের কথা বলছি। আর গাব গাছে পদ্মভূ এখানেই ফুটেছিল। পুজো দিলে আমাদের লোয়েস্ট 51 টাকা, তারপরে 101 টাকা, 150, 200 যা বলবেন সব রকমই পাওয়া যাবে আমার কাছে। আর ভোগ খেতে গেলে সকাল 9টার সময় যোগাযোগ করবেন। আপনি 12টার মধ্যে ঢুকলে পুজোটা দিতে পারবেন। 1টার সময় ভোগ করেন, ভোগের মূল্য 60 টাকা। গোবিন্দ দশকর্মা ভান্ডার কাকুর দোকানের নাম। মন্দিরে ঢুকেই দেখতে পেলাম এরকম অনেক গাছপালা, আর তার সাথে একটা অনেক বড় বটবৃক্ষ। এটা অবশ্য ঝুড়ি নেমে এসেছে, মূল বটবৃক্ষ ওই যে পিছনে। আর কি সুন্দর হাওয়া আসছে, পাশেই তো গঙ্গা। বিশাল এলাকা জুড়ে এই যে অনেকটা এলাকা নিয়ে এই মন্দিরটা রয়েছে, আপনারা ঘুরে যেতেই পারেন এখানে। খুব এখানে দেখতে পাচ্ছেন টয়লেট। আর এখানে কিছু দর্শনার্থী ভক্তগণের অবগতির জন্য কিছু বিজ্ঞপ্তি রয়েছে, আপনারা একটুখানি দেখে নিতে পারেন। পুজোর টাইম কিন্তু গরমে আর শীতে দুই রকম হয়। তো ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সকাল 7:30 থেকে 12টা, আর বিকেল 3টে থেকে 7:30। আর মার্চ থেকে নভেম্বর পর্যন্ত সকাল 7:30 থেকে 12টা, আর বিকাল 4টে থেকে 8:30 পর্যন্ত। ঠিক আছে, বেলা 1টার পর মায়ের ভোগের নিবেদন করা হয়, এই সময় পুজো বন্ধ থাকে।
তো আপনারা একটু দেখে নিন, এতটা তো পড়লে অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে। তো আপনারা একটু, এখানে আপনারা প্রদীপ এবং মোমবাতি, ধূপকাঠি এখানে জ্বালাতে পারবেন। আর তার পাশে রয়েছে পবিত্র পঞ্চবটী। এই হচ্ছে পঞ্চবটী, বিশাল বড়, দেখছেন বট গাছটা, তারই ঝুড়ি ছিল আপনাদের যেটা দেখালাম, অনেক বড়। এই দেখুন গাছটা, খুব শান্ত নিরিবিলি পরিবেশ। এখানে তুলসী মঞ্চ হিসেবে করা হয়েছে হয়তো, কিংবা আগে বলি দেওয়া হতো নাকি সেটাও কিন্তু জানি না। আমি যখন মন্দিরে পৌঁছাই তখন মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছিল। মায়ের তখন বিশ্রাম নেওয়ার সময় হয়ে গেছে। এদিকে মন্দির অনেক কিন্তু ক্যামেরা লাগানো রয়েছে। আর এই পাশেও দেখুন কি সুন্দর সবুজ ঘাসে মোড়ানো, মনে হচ্ছে একটা গালিচা পাতা রয়েছে, তাই না? এই দেখুন, আর একটা সুন্দর একটা মিষ্টি হাওয়া বইছে। এটা হলো মেন মন্দির, তার পাশেই রয়েছে মন্দিরের অফিস। এখান থেকে আপনারা ভোগের কুপন কিন্তু কাটতে পারেন। এখানে লেখা রয়েছে অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ, ঠিক আছে? তাই ওখানে আর অফিসে ঢুকছি না। আর তারই পাশে এরকম একটা সুন্দর জলাশয় রয়েছে, দেখুন বেশ বড় কিন্তু জলাশয়টা। আর এরকম করে চারিদিকে গ্রিল দিয়ে ঘিরে দিয়েছে, দেখেছেন? পুকুরে নামার জন্য এই হচ্ছে গেট, কিন্তু গেটটা তালা দেওয়া রয়েছে। এই পুকুরে কিন্তু মাছ রয়েছে, মাছ, কচ্ছপ। আপনাদের এখান থেকে দেখাচ্ছি, এই যে মাছ, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি দেখতে পাচ্ছি অনেক মাছ ঘুরছে, এই যে। আর আমার মাথার উপরে বসে আছে এই যে কবুতর, পায়রা, এরাও এখানে বাসা করেছে। হালিশহরে মা জগদেশ্বরী মন্দিরটি আসলে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির নামে পরিচিত। এটি হালিশহর রামপ্রসাদ ভিটের কাছে অবস্থিত একটি জাগ্রত মন্দির এবং প্রাচীন কালী মন্দির, যা ভক্তদের কাছে অত্যন্ত পরিচিত। ভক্তদের বিশ্বাস অনুযায়ী এটি একটি খুবই জাগ্রত মন্দির। এবার আপনাদের মায়ের মুখটা দর্শন করায়। মন্দিরটা বন্ধ থাকায় মনটা খুব খারাপ হয়ে গেছিল যে মন্দিরে এসেও মায়ের দর্শন পাবো না। তাই কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করতে ওনারা পারমিশন দিলে মায়ের মন্দিরে যাই, মায়ের গর্ভগৃহে যাই, মাকে দর্শন করি, মনটা খুশিতে আনন্দে ভরে উঠল। আপনারাও দর্শন করুন। গর্ভগৃহটা আপনাদের একটুখানি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। মায়ের এই যে মূর্তি, তার নিচে মহাদেব শায়িত অবস্থায়, আর পাশে রয়েছে উৎকল কৃষ্ণ ভট্টাচার্য, আমি এখানকার প্রধান সেবায়ত মায়ের মন্দিরের। মায়ের এখানে নিত্য পুজো এবং নিত্য ভোগ এখানে হয়। বাইরের দর্শনার্থীরা যারা আসে তারা নিত্য, যারা ভোগ প্রসাদ খাটার জন্য আসে তারা ভোগ প্রসাদ খাটে। একটার পরে মায়ের ভোগ দেওয়া হয় এখানে। এখানে বাৎসরিক পুজো বলতে 26শে জানুয়ারি এখানকে মায়ের অন্নকূট হয়, যেটা লাখো লোকের সমাগম হয় ভক্তর এই হালিশহর রামপ্রসাদ মন্দিরে। তার মধ্যে দীপান্বিত অমাবস্যা, তার একটা পুজো আছে। পৌষ মাস, সামনে পৌষ মাসের সারা পৌষ মাস ধরে এখানে ভক্তরা আসে তাদের মায়ের কাছে পুজো দেওয়ার জন্য সারা বছরই। তারপরে দুর্গা পুজো, প্রত্যেকটাই। কিন্তু মূল সময় হচ্ছে 26শে জানুয়ারি মায়ের অন্নকূট, যেটা লাখো লোকের সমাগম হয় এখানে। আর মায়ের অলৌকিকতে মা আমাদের জগদীশ্বরী, রামপ্রসাদ সেনের মেয়ের নামে মায়ের নাম হচ্ছে মা জগদীশ্বরী। এই জগদীশ্বরী প্রত্যেক ভক্তের 4 হাত তুলে তাদের আশীর্বাদ করে। প্রত্যেক ভক্ত এখানে আসে তাদের নানা রকম মনোবাঞ্ছা নিয়ে, তারা তাদের হয়ে গেলে তারা এখানে মাকে পুজো দিয়ে যায়। হালিশহর রামপ্রসাদ ভিটা মা জগদীশ্বরী মায়ের মন্দিরে। রামপ্রসাদ সেন এই যে পুজোর জায়গাটা হচ্ছে, এটা সাধকের পুজো স্থান, জগদীশ্বরীর পুজো স্থান। মা রামপ্রসাদ সেন মাটির মূর্তি পুজো করতো, মীনমোহীর মূর্তি। সেই মূর্তি নিয়ে সে গঙ্গায় বিলীন হয়ে যায়। পরবর্তী ক্ষেত্রে এখানে মূর্তি তৈরি হয়ে পুজো হতো।
1956 সাল আসামের তেজপুরের এক ভদ্রলোকের স্বপ্নাদেশ করে যে আমার মূর্তি স্থাপন কর। সেই মূর্তি 1956 সালেই মায়ের এখানে স্থাপন হয় এবং সেই অনুযায়ী মেয়ের রামপ্রসাদের মেয়ের নামকরণের নাম হয় জগদীশ্বরী। সেই জগদীশ্বরী নামেই এখানকার মায়ের পুজো হয়, নিত্য পুজো। এটা মন্দির খোলা বন্ধে একটু টাইম? মন্দির নিত্য সকালবেলা মন্দির খোলে, 7:30টায় মন্দির খোলে, 12:30টায় বন্ধ হয়ে যায়। কারণ 12:30টার টাইমটা কেন 12টায় বন্ধ হতো, আধ ঘন্টা কমিটি এটা সিদ্ধান্ত নিয়েছে, কারণ সামনে নৈহাটির বড়মার ভক্তরা ওখানে পুজো দিয়ে এখানে আসে, তাদের জন্য আধ ঘন্টা আরও বেশি সময় দিয়েছে। 12:30টায় সকালে বন্ধ হয়, বিকেলে 4টে থেকে রাত্রি 8:30। কিন্তু ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, ডিসেম্বরের থেকে বিকেলবেলা, দিনের বেলাটা যেমন সকালবেলা যেমন টাইম তেমন, ওইটা 3টের থেকে রাত্রি 7:30টায় বন্ধ হয়ে যায়। ওটা আধ ঘন্টা এদিক ওদিক হয়ে যায়। ডিসেম্বরের 1 ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির 28 তারিখ 29 যাই হোক, ওইটা এটা খোলা নেই। এই দেখুন, মন্দিরের দরজাটা বন্ধ রয়েছে কারণ মা এখন বিশ্রাম করবেন, আর ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। আমরা বিশেষ পারমিশন নিয়েই ক্যামেরা করেছি, ভিডিও করেছি। আপনারা এখন দর্শন করছেন মায়ের শয্যা। মাকে এখানে শয়ন দেওয়া হয়, আর এই ঘরে একটা এসিও রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আর দেখুন মশারিও কিন্তু রয়েছে, এই দেখুন এসিটা। যে ঠাকুরমশাই রাত্রিবেলা মাকে শয়নে দিয়ে, মাকে ওখান থেকে তো তুলে এখানে শয়নে যাওয়া যায় না, তাকে প্রার্থনা করে বলে যেতে হয় যে মা তোমার শয্যা রেডি আছে, তুমি শয়নে যেও। সকালবেলা যখন আসা হয় তখন দেখা যায় একটা মানুষ যদি শুয়ে থাকলে যে বিছনার চাদরটা যেরকম হয়, এই বিছনার চাদরটা ঠিক সেরকম থাকে, মশারি তোলার পরে সেরকম। তাতে আমরা ভাবছি মা জগদীশ্বরী শয়নে যায়। এটা একটা অলৌকিক ঘটনা। এরকম বিভিন্ন রকম অলৌকিক ঘটনা মায়ের এখানে প্রত্যক্ষ ব্যাপারে আছে, তার মধ্যে এই একটা। বাইরের লোক কাউকে স্পর্শ করতে পারে না, আমরা স্পর্শ করি। মায়ের যে চরণ দুটো, সেই চরণ দুটো হাত দিলে মনে হয় যেন কোনো একটা মানুষের পায়ে হাত দিচ্ছে, গায়ে কাটা দিচ্ছে। এখানে যে গোপাল দেখছেন, এই গোপালকে আসানসোলের এক দম্পতি দিয়েছিলেন। তখন নাকি গোপাল খুব কালো ছিল। এই মন্দিরে আনার পর সেবা করে তার নিত্য পূজা করার পর গোপাল এখন দেখুন আপনাদের সামনেই কত ঝকঝকে চকচকে হয়ে গেছে আমাদের গোপাল সোনা। মায়ের সেবা তো আপনি করেন নাকি? হ্যাঁ, 12 মাস আপনিই সেবা করেন মায়ের। উনি হলেন মায়ের সেবক, 12 মাস উনি সেবা করেন মায়ের। কি বৃষ্টি শুরু হয়ে গেছে দেখুন বন্ধুরা। কুপন কেটেছি ভোগ খেতে যাব, ওইদিকে ভোগটা দেয়, আর কি তুমুল বৃষ্টি শুরু হয়ে গেছে। মূল মন্দিরের সামনে রয়েছে নাট মন্দির, মায়ের মন্দিরের বাঁ দিকে রয়েছে একটি শিব মন্দির, সেটা আপনাদের পরে দেখাবো। বছর 30 আগে মায়ের কষ্টি পাথরের মূর্তি বসানো হয়েছে মন্দিরে, তবে পাশে পুরনো মায়ের মূর্তির পাদুকা দুটি রাখা রয়েছে। ভক্তদের ভিড় বাড়ে প্রতি মঙ্গলবার ও শনিবার এবং অমাবস্যায় আর রাখি পূর্ণিমার দিন। ও উনি গোপালকে দিয়েছিলেন? মাকে প্রতিষ্ঠা করেছিলেন। প্রসাদময়ী জগদীশ্বরী মাতার বাৎসরিক পুজো হয়। সকলের সাহায্য সহযোগিতা কামনা করি লেখা রয়েছে 2রা কার্তিক, ঠিক আছে। তো এই চারপাশে এরকম অনেক ছবি রয়েছে মন্দিরের, এই দেখুন গোটা মন্দির জুড়ে এরকম ছবি রয়েছে, আর প্রচুর এখানে টিউবলাইট রয়েছে, আর এদিকে একটা ঘন্টা রয়েছে, ফ্যান রয়েছে, যাতে ভক্তদের একটুও কষ্ট না হয়। হালিশহর বলদেঘাটায় সাবর্ণ রায়চৌধুরীদের এক বংশধর স্নান সেরে গঙ্গা থেকে ওঠার সময় তার পায়ে ভারী কিছু একটা আটকায়। তিনি তেমন গুরুত্ব না দিয়ে এড়িয়ে যান, বাড়ি ফিরে যান। ওই রাতেই তিনি স্বপ্নাদেশ পান। স্বয়ং মা কালী তাকে স্বপ্নে দেখা দিয়ে বলেন, আমাকে পা দিয়ে ঠেলে চলে গেলি। পরদিন ভোরে গঙ্গায় স্নানে যখন তিনি চান করতে এলেন, তখন ডুব দিয়ে কালী মূর্তি তুলে আনেন। এরপর গঙ্গা পাড়ে ওই সিদ্ধেশ্বরী কালী মাকে প্রতিষ্ঠা করে নিত্য পুজো করা হয়ে থাকে। এই যে সেই শিব মন্দিরটি,
মায়ের মন্দিরের ঠিক বাঁ দিকেই। স্বপ্নাদেশে গঙ্গা থেকে মায়ের মূর্তি তুলে এনে নদীর পাড়ে শুরু হয়েছিল সিদ্ধেশ্বরী কালী মায়ের পুজো। নিত্য সেই পুজো আজও হয়ে আসছে। শুধু হালি শহর নয়, জেলা ছাড়িয়ে রাজ্য, এমনকি রাজ্যের বাইরেও জাগ্রত এই মায়ের কথা ছড়িয়ে পড়েছে। সেদিনের এক চিলতে মন্দির থেকে ভক্তদের অনুদানে আজ বড় মন্দিরের রূপ নিয়েছে। সাধক রামপ্রসাদের একটা গল্প বলি। একবার তিনি বেড়া বাঁধছিলেন তার ছোট মেয়ে জগদীশ্বরীকে সাথে নিয়ে। জগদীশ্বরীর মা মানে সাধক রামপ্রসাদের স্ত্রী তার মেয়েকে ডাকেন। তখন মেয়ে চলে যান, তিনি বুঝতেই পারেন না, মানে এত কাজে তিনি মন দিয়ে কাজটা করছিলেন। তারপর তার মেয়ে হঠাৎ এসে বলে, বাবা তুমি কাজটা এত দূর এগিয়ে নিয়ে গেছো। কিন্তু তিনি আশ্চর্য হয়ে যান তখন যে তিনি তাহলে এতক্ষণ কার সাথে গল্প করছিলেন। তখন তিনি বুঝতে পারেন মা তাকে দর্শন দিয়েছেন। আর এই যে টিকিটটা দেখানো হয়নি, চলে এসেছি ভোগ প্রসাদ খাওয়ার জন্য। তো এদিকে তো আপনারা দেখলেনই যে মন্দির, সেই মন্দিরের এই পাশটা দিয়ে চলে আসবেন সোজা। আর এদিকে আসলেই এই যেখানে যে সামনে ঘরটা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা বসে খেতে পারবেন। তবে এখানে বলে দিই আপনাদের, এখানে কিন্তু বসে খাওয়ার ব্যবস্থা নেই। আপনাদের একটা কথা জানিয়ে দিই, এখানে কিন্তু বসে ভোগ প্রসাদ খেতে পারবেন না। এখানে মালসা করে ভোগ দেওয়া হয়, সেটা আপনারা ওই ঘরটায় বসে আপনারা খেতে পারবেন। এইভাবে কি সবসময় প্রথম থেকেই দেওয়া হয় ভোগ প্রসাদটা মালসা করে? দেওয়া হয়, হাত প্রসাদও দেওয়া হয়। মানে ভোগটা দেওয়ার পরে হাত ভোগটা দেয়। আচ্ছা, এটা এইভাবে নিয়ে গিয়ে ওই ঘরে খেতে হয়। কেউ নিয়ে যায়, কেউ বসে খায়। আচ্ছা, পার্সেল হয় নাকি? পার্সেল বলতে পার্সেল ওই দোকানে নিয়ে যায় পার্সেল করতে হয়। আচ্ছা, চলুন, এই ঘরটা হলো প্রসাদ খাওয়ার জন্য। তো দেখুন, মালসা করে এখানে ভোগ দিয়ে দিয়েছে আমার হাতে। তো এটা আমি ওই ঘরে বসে খাবো। আর ভোগে কি আছে সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। চলুন, সাথে থাকুন। তো এটাই হলো ভোগ বসে খাওয়ার ঘর। এখানে আমি রেখেছি, এই যে খাবো ভোগটা। ঠিক আছে, ভোগে দেওয়া হয়েছে খিচুড়ি, একটা সবজি দিয়েছে আলু কচু এসব দিয়ে, ঝিঙে টিঙে দিয়ে মিক্সড একটা সবজি, আর রয়েছে বেগুন ভাজা, আর রয়েছে পায়েস। এই হলো মায়ের ভোগ প্রসাদ। আপনারা এখন দর্শন করছেন সাধক রামপ্রসাদের ঘর। এটা হলো ধ্যান কক্ষ, এখানে তিনি ধ্যান করতেন। এই রুমটা হলো রামপ্রসাদ সেনের ঘর। এখানে ওনাকে আরাধনা করা হয়। আর ঘরের মধ্যে একটা বিছানাও আছে যেখানে উনি শয়ন করেন। আর বাইরে লেখা রয়েছে ধ্যান কক্ষ। এখানে রয়েছেন মহাদেব, শিবলিঙ্গ রয়েছে। মন্দির থেকে বেরিয়ে এসেছি, তারপর রাস্তায় হঠাৎই দেখতে পেলাম এই বুড়ো শিব মন্দির। এই শিব মন্দিরটি কিন্তু সাধক রামপ্রসাদ সেনের জন্মেরও আগে। চলুন দেখি মন্দিরটি দেখুন, এরকম গেরুয়া রঙের, আর তার পাশে কিছু ফলক রয়েছে দেওয়ালে। দেখুন এখানে লেখা রয়েছে শ্রী শ্রী বুড়ো শিব মন্দির, স্থাপিত 1660 খ্রিস্টাব্দে। মন্দিরের প্রতিষ্ঠাতা নাবালক রাজা বিদ্যাধর রায়চৌধুরী। কুমারহট্ট হাভেলি শহর চৌধুরী পাড়া। লেখাগুলো ঠিকমতো নেই, অনেক দিনের তো, একটু উঠে গেছে। মন্দির থেকে বেরিয়ে এসে এবার এসেছি রামপ্রসাদ স্নানের ঘাটে। এটা স্থাপিত হয়েছিল 1973 সালে, যেখানে রামপ্রসাদ সেন এই গঙ্গার ঘাটেই স্নান করতেন। রামপ্রসাদ সেন মায়ের জন্য অনেক গান লিখে গেছেন। তিনি সবসময় মায়ের ধ্যানেই মগ্ন থাকতেন। আসুন দেখে নিই স্নানের ঘাটটি। এই প্রবেশ করছি। বন্ধুরা, যা বৃষ্টি পড়ছে, ভালো করে ভিডিওই করা যাচ্ছে না, কি বলবো বলুন, সবসময় এত বৃষ্টি। তো এই হলো স্নানের ঘাট, একদম বাঁধানো এরকম। খুব ভালোই বেশ ব্যবস্থা দেখতে পাচ্ছি। আর আমার বাঁ দিকে রয়েছে একটি শিব মন্দির, শিবলিঙ্গ, তার পাশে রয়েছে রামপ্রসাদ সেনের একটি মূর্তি। হনুমানজি রয়েছেন।
আর এদিকে দেখুন কিছু মূর্তি করা রয়েছে দেওয়ালে। এগুলোকে পেন্টিং বলা যাবে না, এগুলো ছোট ছোট মূর্তি করা রয়েছে। দেখুন দেওয়ালে মূর্তি করা রয়েছে। শিক্ষারত বালক রামপ্রসাদ এখানে শিক্ষা নিচ্ছেন। তারপরে আছে তন্ত্রগুরু আগম বাগিসের কাছে শিক্ষা নিচ্ছেন। তারপর সর্বাণী দেবীর সঙ্গে বিয়ের মুহূর্তটা। তারপর আছে কাব্যচিন্তায় সাধক, এখানে রয়েছে বাগবাজারের দুর্গাচরণ মিত্রের সেরেস্তায়। তারপর দেমা আমায় তবিলদারি রচনা, এখানে তিনি গান রচনা করছেন। রাজা কৃষ্ণচন্দ্রের দরবারে, রাজা কৃষ্ণচন্দ্র একজন কালী সাধক ছিলেন, মাতৃচিন্তামগ্ন সাধক। এই যে মায়ের মূর্তি, তার নিচে সাধক। সাধক সকাশে নবাব সিরাজ, এই যে বাজরা, এদিকে নবাব সিরাজউদ্দৌলা, আর এখানে সাধক রামপ্রসাদ সেন। এই দেখুন বিশাল বড় বটবৃক্ষ, দেখেছেন? এর কোথায় শুরু কোথায় শেষ বোঝা যাচ্ছে না। হয়তো এই কাপড় জড়ানো রয়েছে, এখানেই হয়তো শুরু হয়েছে গাছের গুড়িটা। বিশাল বড় বট গাছ চারিদিকে ছড়িয়ে রয়েছে। আর এখানে তারা মায়ের একটা ফটো মন্দিরে রয়েছে। এই গাছের গুড়ির নিচে দেখুন কত শিবলিঙ্গ এখানে রয়েছে। এখানে পুজো করে? হ্যাঁ, আমি এখানে সকাল বিকালে একটু সন্ধ্যা দিই। রামপ্রসাদের জায়গা, মায়ের স্থান, এখানে একটু জল ফুল দিই। আচ্ছা, ওই যে অনেক শিবলিঙ্গ ওখানে সব দেওয়া আছে, এইগুলো কি মানত করে দিয়েছে? এইগুলো সবাই এইগুলো রেখে যায়, যার যার বাড়ির মানে হাত থেকে পড়ে গেল, ভেঙে গেল, ওগুলো তো এখানে দিয়ে যায়। বিসর্জন না দিয়ে এখানে? হ্যাঁ হ্যাঁ, এখানে সাজিয়ে দিয়ে যায়, এখানে দিলে একটু জল ফুলটাও পায়। আপনার নাম? আমার নাম হরিপদ চক্রবর্তী। আপনি এখানেই থাকেন নাকি? এই দেখুন গঙ্গা এসেছি, দেখছি জোয়ার এসে গেছে একদম। দেখুন কত উপরে জল উঠে গেছে, আরো নাকি জল উপরে উঠবে। এখানে বসার বেদিগুলো ডুবে গেছে, গঙ্গা পুরো ভরে আছে। এই দেখুন এই সেই ঘাট যেখানে রামপ্রসাদ শেষবারের মতো মায়ের পুজো করে এই জলে বিলীন হয়ে যান। পুরো ভরা গঙ্গা জল, গঙ্গা ঘাট, গঙ্গা নদী যাই বলুন।